নমস্কার প্রত্যেককে, আমি প্রকাশ মুখার্জি। ওয়েলকাম টু WBPSC ওয়ালা অফিসিয়াল ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা এখানে আরআরবি এনটিপিসি এবং গ্রুপ ডি ওরিয়েন্টেড বাংলা থেকে কেন্দ্রে যে সিরিজটা চলছে সেই সিরিজের আজকে আমরা 7 নম্বর ক্লাসটা এখানে করব, যেখানে আমরা 25টা করে কোশ্চেন আলোচনা করব এবং তার সঙ্গে আরও অন্যান্য প্রশ্ন আমরা আলোচনা করব। তাহলে অবশ্যই ক্লাসটা পুরোটা দেখতে হবে এবং তোমাদের যা মূল্যবান কমেন্ট, সেই কমেন্টগুলো কিন্তু অবশ্যই ক্লাসের পরে দিতে হবে। ওকে, শুরু করার আগে একবার শুধু বলে নেওয়া, যেটা হচ্ছে আমাদের বিশ্বাস দিবস উপলক্ষে, সেলিব্রেশন উপলক্ষে আমাদের বেশ কিছু অফার চলছে বিভিন্ন ব্যাচে। তো যারা এখনো পর্যন্ত নাও নি তাদেরকে বলবো যে এটাই সুযোগ, এই সুযোগটাকে কাজে লাগিয়ে তোমার পছন্দ মতো ব্যাচ পারচেস করে ব্যাচে ক্লাসে জয়েন করো। যেমন টার্গেট আইডিও ওরিয়েন্টেড একটা ব্যাচ বলতে পারো লঞ্চ হয়েছে। পূর্ণ সক্ষম, এটা হচ্ছে WBCS 2024-25কে মাথায় রেখে ব্যাচটা লঞ্চ হয়েছে। রূপসী বাংলা বলে একটা ব্যাচ লঞ্চ হয়েছে, এটা পার্টিকুলার গ্রুপ ডি ওরিয়েন্টেড, রেলের গ্রুপ ডি ওরিয়েন্টেড। উত্তরণ ব্যাচ, যেটা কিনা SSC ফাউন্ডেশন ব্যাচ। ক্লার্কশিপ মেনের ক্লাস অলরেডি বলতে পারো লঞ্চ হয়ে গেছে, এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এবং কলকাতা পুলিশ কনস্টেবলকে কেন্দ্র করে মিশন খাকি বলে একটা ব্যাচ লঞ্চ হয়েছে। আর এই সমস্ত ব্যাচ তুমি যদি এক ছাতার তলায় পেতে চাও, তাহলে অপরাজিত 2.0 বলে একটা মহাপ্যাক লঞ্চ হয়েছে, যেটা WBPSC সকল পরীক্ষা এবং স্টাফ সিলেকশন কমিশনের সকল পরীক্ষাকে তোমাকে কভার আপ দেবে। ওকে, এই ব্যাচটা যদি কেউ নাও, 1 বছরের জন্য তার প্রাইস এটা, 1.5 বছরের জন্য এটা, এবং 2 বছরের জন্য এটা। অর্থাৎ বর্তমানে যে ইন্ডিভিজুয়াল ব্যাচগুলো চলছে সেই সমস্ত ব্যাচ তুমি এই এক ছাতার তলায় পেয়ে যাবে। আর আপকামিং যে সমস্ত ব্যাচগুলো আসছে WBPSC ওয়ালার আন্ডারে, সেই সমস্ত ব্যাচের অ্যাক্সেসও তুমি পেয়ে যাবে। তাই দেরি না করে বিশ্বাস দিবসের এই অফারটাকে কাজে লাগিয়ে তাড়াতাড়ি ব্যাচে এনরোলমেন্ট করে নাও। চলে আসছি আজকের আমাদের টপিক, যেটা হচ্ছে আমাদের বাংলা থেকে কেন্দ্রে আরআরবি এনটিপিসি এবং গ্রুপ ডি ওরিয়েন্টেড 7 নম্বর ক্লাস, যেখানে আমাদের টোটাল কোশ্চেন কটা, MCQ হচ্ছে আমাদের 25টা। চলো শুরু করা যাক আজকের সেশন। তো সেট নাম্বার 60-এর প্রথম প্রশ্নটা কি আছে না, কোন রাজ্য সরকার সম্প্রতি ঘোষণা করেছে মান্থলি পেনশন 10,000 টাকা করে দেবে? কাদের দেবে না? যারা কিনা পদ্ম পুরস্কার পেয়েছে রাজ্যের পক্ষ থেকে। মানে রাজ্যের পদ্ম পুরস্কার মানে হচ্ছে সেটা কি না, পদ্মা বিভূষণ এটা হতে পারে, পদ্মা ভূষণ এটা হতে পারে, আর পদ্মশ্রী এটা হতে পারে। তাহলে এটা হচ্ছে আমাদের সেকেন্ড হাইয়েস্ট অ্যাওয়ার্ড বলে আমরা জানি, এটা হচ্ছে আমাদের থার্ড হাইয়েস্ট অ্যাওয়ার্ড বলে আমরা জানি, আর এটা হচ্ছে আমাদের ফোর্থ হাইয়েস্ট অ্যাওয়ার্ড বলে আমরা জানি। এই তিনটেকে নিয়ে একসঙ্গে কি বলা হয় না, পদ্মা অ্যাওয়ার্ড। এই পুরস্কারটা প্রত্যেক বছর দেওয়া হয় কোন তারিখে না, 26শে জানুয়ারি, 26 জানুয়ারি এই পুরস্কারটা ডিক্লেয়ার করা হয়। রাইট, তাহলে এই মান্থলি পেনশন দেবে 10,000 টাকা করে যারা কিনা বলতে পারো পদ্ম পুরস্কারের এই তিনটে ক্রাইটেরিয়ার মধ্যে যে কোনো একটা পেয়েছে বলে ঘোষণা করেছে যে রাজ্য সরকার। তার নাম কি? নাম হচ্ছে হরিয়ানা। রাজ্যটার নাম মনে রাখবো, রাজ্যটার নাম কি? হরিয়ানা। হলো, চলো নাম্বার 2, ওয়ার্ল্ড ক্যান্সার ডে এটা আমরা কবে উদযাপন করি? তারিখ বলেছে 4th জানুয়ারি, 4th ফেব্রুয়ারি, 2nd ফেব্রুয়ারি আর 1st ফেব্রুয়ারি। তাহলে 4th জানুয়ারিটা আমরা জানি কি হিসেবে উদযাপন করি না, ওয়ার্ল্ড ব্রেল ডে। ওয়ার্ল্ড ব্রেল ডে হলো। 1st ফেব্রুয়ারিটা আমরা উদযাপন করি কি না, ইন্ডিয়ান কোস্ট গার্ড, যেটা কিনা 1977-এ প্রতিষ্ঠা হয়েছিল, সেই ইন্ডিয়ান কোস্ট গার্ড ডে হিসেবে আমরা দিনটা উদযাপন করি। 2nd ফেব্রুয়ারি হচ্ছে কি না ওয়ার্ল্ড ওয়েটল্যান্ড ডে হিসেবে এটা আমরা উদযাপন করি। তাহলে আনসার কি হবে? আনসার হবে 4th ফেব্রুয়ারি। তাহলে 4টা ফেব্রুয়ারি আমরা উদযাপন করি কি না, ওয়ার্ল্ড ক্যান্সার ডে বা ক্যান্সার অ্যাওয়ারনেস ডে। তাহলে এখানে যখন আমরা ওয়েটল্যান্ড সম্পর্কিত ডেটা পেয়ে গেলাম, তাহলে আমাকে মনে রাখতে হবে অ্যাজ অফ মার্চ 2025, অ্যাজ অফ মার্চ 2025 যদি বলি টোটাল
রামসার সাইট, রামসার সাইট ইন ইন্ডিয়া, ভারতবর্ষে টোটাল রামসার সাইট কতগুলো আছে? তখন মনে রাখতে হবে 85টা ছিল, 4টে বেড়েছে, এখন হচ্ছে 89। আর হাইয়েস্ট রামসার সাইট যদি বলো ভারতবর্ষের কোন রাজ্যে আছে? তামিলনাড়ুতে আছে। কটা আছে? না 20টা আছে। হয়েছে? তাহলে এর সাথে আর কি মনে রাখতে পারো তুমি, যদি মনে করো ইনফরমেশন আরো বাড়াবে, সেক্ষেত্রে মনে রাখতে পারো যে এই রামসার সাইট ভারতবর্ষের রেসপেক্টে ফার্স্ট এটা ঘোষণা হয়েছিল 1982-তে, হলো 1981-এ বলতে পারো ঘোষণা হয়েছিল প্রথম রামসার সাইট। 1981 দুটো জায়গাকে বলতে পারো ঘোষণা করা হয়েছিল, একটা হচ্ছে আমাদের চিল্কা লেক, আরেকটা হচ্ছে আমাদের কেওলাদেও। কেওলাদেও ন্যাশনাল পার্ক, এটা কোথায় আছে? না রাজস্থান। আর চিল্কাটা তো আমরা জানি কোথায় আছে, না ওড়িশা। ওকে, এই দুটোকে ঘোষণা করা হয়েছে কবে? না 1981-এ এই দুটোকে ঘোষণা করা হয়েছিল ভারতের প্রথম রামসার সাইট হিসেবে। তুমি মনে রাখতে পারো কি না বিগেস্ট বা লার্জেস্ট রামসার সাইট, রামসার সাইট ইন্ডিয়ার রেসপেক্টে যদি বলি তাহলে সেটা আনসার কি হবে? না সুন্দরবন। সুন্দরবন হলো। আর সুন্দরবনকে রামসার সাইট যদি বলা হয়, ঘোষণা করা হয় কত সালে? তখন মনে রাখবো 2019 হলো। তাহলে এই ইনফরমেশনগুলো তুমি সাইড বাই সাইড কিন্তু অ্যাড অন করতে পারো। চলে আসো নেক্সট পরেরটা, 3 নম্বর প্রশ্ন কি বলেছে দেখে নেব। 3 নম্বর প্রশ্ন বলেছে যে হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ আ 9th চেয়ারম্যান অফ টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া ফর 3 ইয়ার্স। তাহলে আগামী 3 বছরের জন্য কি না ট্রাইয়ের চেয়ারম্যান হিসেবে যাকে সিলেকশন করা হয়েছে। ট্রাই মানে কি না টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া, তাই তো? ট্রাই মানে কি বলবো? না টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়ার চেয়ারম্যান হিসেবে আগামী 3 বছরের জন্য যাকে নিযুক্ত করা হয়েছে, যিনি কিনা ছিলেন একসময় ভারতীয় রেল বোর্ডের চেয়ারম্যান। নাম কি? নাম হচ্ছে অনিল কুমার লাহোটি। তাহলে ট্রাই দিয়ে আরেকটা ইনফরমেশন তুমি মনে রাখতে পারো যে এটা প্রতিষ্ঠা হয়েছে, এস্টাবলিশ যদি বলো কত সাল, সেক্ষেত্রে মনে রাখবে 1997-এ এটা প্রতিষ্ঠা হয়েছে। তাহলে কত বললাম? 1997-এ প্রতিষ্ঠা হয়েছে কিনা ট্রাই। চলে আসো 4 নম্বর প্রশ্ন কি বলছে? ভারতবর্ষে রামসার সাইট সম্পর্কিত, ভারতবর্ষে রামসার সাইট সম্পর্কিত কোন স্টেটমেন্টটা ফলস মানে মিথ্যা? যেমন এখানে বলেছে ইন্ডিয়া হ্যাজ অ্যাডেড 4 নিউ রামসার সাইট ব্রিঙ্গিং টুগেদার টু 89। তাহলে এটা ঠিক, আগে 85টা ছিল, 4টে বেড়েছে, এখন সংখ্যা 89। তার মানে এই স্টেটমেন্টটা কারেক্ট। তামিলনাড়ু হ্যাজ দ্য হাইয়েস্ট নাম্বার অফ রামসার সাইট ইন ইন্ডিয়া উইথ আ টোটাল কত? না 20টা। তাহলে তামিলনাড়ু সব থেকে বেশি, এটাও কারেক্ট, কোনো ভুল নেই। সিকিম অ্যান্ড ঝাড়খণ্ড হ্যাভ অ্যাডেড দ্য ফার্স্ট রামসার সাইট, একদম ঠিক। তাহলে 2025-এ যদি আমরা দেখি যে 85টা ছিল আর এই যে 4টে বেড়েছে, এই 4টের মধ্যে 2টো হচ্ছে তামিলনাড়ুতে অ্যাড হয়েছে, একটা হচ্ছে আমাদের সিকিমে অ্যাড হয়েছে প্রথমবার, আর একটা হচ্ছে আমাদের ঝাড়খণ্ডে অ্যাড হয়েছে। তাহলে এটাও ঠিক আনসার, কোনো ভুল নেই, তাই তো? তাহলে এই স্টেটমেন্টটা ঠিক। তাহলে ফলস কোনটা? ফলস হচ্ছে এটা, যে ইন্ডিয়াস র্যাঙ্ক ফার্স্ট বলেছে, এটা ভুল। ইন দ্য ওয়ার্ল্ড ইন টার্ম অফ রামসার সাইট। ওকে, তাহলে ওয়ার্ল্ডের মধ্যে যদি বলা হয় কিনা হাইয়েস্ট রামসার সাইট কোন দেশে আমরা দেখতে পাই, হাইয়েস্ট রামসার সাইট বললে সেক্ষেত্রে আনসার হবে ইউনাইটেড কিংডম। নিয়ার অ্যাবাউট 176 খানা আমরা রামসার সাইট দেখতে পাই। কোথায় দেখতে পাই? না ইউনাইটেড কিংডমে। এবং এটাই বলতে পারো কিনা সারা পৃথিবীর মধ্যে সব থেকে বেশি রামসার সাইট বলে পরিচিত। হলো। তাহলে স্টেটমেন্টের মধ্যে কোনটা ভুল আমরা বুঝতে পারলাম, যে ইন্ডিয়ার র্যাঙ্ক কখনোই ফার্স্ট নয়, এখানে ফার্স্ট হচ্ছে কে? না ইউনাইটেড কিংডম। চলে আসো 5 নম্বর কি বলছে? হোয়াট সেলেস্টিয়াল বডি ইজ দ্য অ্যাথেনা রোবোটিক ল্যান্ডার সেট টু এক্সপ্লোর। তাহলে কোন মহাকাশীয় বস্তুটিকে অন্বেষণ করার জন্য অ্যাথেনা রোবোটিক ল্যান্ডারটিকে কি না সেট করা হচ্ছে, মানে কাকে এক্সপ্লোর করবে? তখন আমরা কি বলবো? মুন, অপশন সি। তাহলে চাঁদ যখনই বলছি, তাহলে চাঁদ নিয়ে আমরা কি লঞ্চ করেছিলাম? ইসরো।
ইসরো লঞ্চ করেছিল 2008-এ কি না চন্দ্রায়ন 1। চন্দ্রায়ন 1 হলো 2019-এ কি ছিল না চন্দ্রায়ন 2। আর 2023-এ কি ছিল না চন্দ্রায়ন 3, তাই তো? এটা চাঁদ নিয়ে করেছিলাম আমরা। মার্স নিয়ে যদি বলা হয়, ইন্ডিয়া এক্সপ্লোর করেছিল কবে না 2013-তে। কি নাম ছিল মিশনটার না মম, বা এক কথা কি বলতে পারি না মার্স অরবিটার। মার্স অরবিটার মিশন, যার নাম কি নাম হচ্ছে মম হলো। তাহলে ইন্ডিয়া অলরেডি এক্সপ্লোর করে দিয়েছে এই দুটো। রিসেন্টলি যদি আমরা দেখি কি না ইন্ডিয়া সান ওরিয়েন্টেড একটা মিশন লঞ্চ করতে চলেছে, তার নাম কি না আদিত্য L1। এটা হচ্ছে ইন্ডিয়ার বলতে পারো সূর্য বিষয়ক এক্সপ্লোর করার বলতে পারো একটা গবেষণা, আদিত্য L1। তাহলে এখানে অ্যাথেনা রোবোটিক ল্যান্ডারটা এক্সপ্লোর করা হচ্ছে কোনটাকে না মুনকে এক্সপ্লোর করার জন্য বলতে পারো এটা অন্বেষণ করা হচ্ছে বা সেট করা হচ্ছে। চলে আসুন নেক্সট, এবারের বাজেট অর্থাৎ 2025-26-এর বাজেটে চারটে বলতে পারো ইঞ্জিনকে ডেভেলপমেন্টের জন্য কোন চারটে ইঞ্জিনকে বলতে পারো আইডেন্টিফাই করা হয়েছে, অর্থাৎ উন্নয়নের জন্য চারটি ইঞ্জিন চিহ্নিত করা হয়েছে এবারের বাজেটে। কোন কোনগুলোকে? ডিফেন্স, রেলওয়ে, সার্ভিসেস অ্যান্ড টেকনোলজি, নাকি এডুকেশন, হেলথ কেয়ার, ডিজিটালাইজেশন, না ট্রেড, নাকি ইনফ্রাস্ট্রাকচার, ডিজিটাল ইকোনমি, ম্যানুফ্যাকচার, না ট্যুরিজম, নাকি এগ্রিকালচার, এমএসএমই, ইনভেস্টমেন্ট অ্যান্ড এক্সপোর্ট? কোন চারটেকে মূল স্তম্ভ, ডেভেলপমেন্টের মূল স্তম্ভ হিসেবে আইডেন্টিফাই করা হয়েছে এবারের বাজেটে? সেক্ষেত্রে আমরা কি বলবো? সেক্ষেত্রে অতি অবশ্যই আমরা বলবো কি নাম্বার 1 অর্থাৎ এগ্রিকালচার, মাইক্রো স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ, ইনভেস্টমেন্ট অ্যান্ড এক্সপোর্ট। এই চারটেকেই বলতে পারো এবারের বাজেটে কি করা হয়েছে না মেন ইঞ্জিন হিসেবে বলতে পারো আইডেন্টিফাই করা হয়েছে। চলে আসো কি না 7 নম্বর কি বলেছে দেখবো আমরা। বলছে একটা মিলিটারি মহড়া, যে মহড়াটার নাম কি না জল থল রক্ষা 2025। জল থল রক্ষা 2025 সামরিক মহড়াটা কোথায় কন্ডাক্ট করা হয়েছে? চারটে জায়গার নাম দিয়েছি তোমাকে, তামিলনাড়ু, কেরালা, মহারাষ্ট্র, গুজরাট। আনসার কি হবে? আনসার হবে গুজরাট। কোথায় করা হয়েছে? গুজরাট। যে রাজ্যটা একটা সময় ছিল কার আন্ডারে না বম্বে প্রভিন্সের আন্ডারে। বম্বে প্রভিন্সের আন্ডারে ছিল কারা কারা না একটা হচ্ছে আমার গুজরাট, আর একটা হচ্ছে আমার মহারাষ্ট্র। তো ল্যাঙ্গুয়েজ বেসিসে বলতে পারো, ল্যাঙ্গুয়েজ বেসিসে 1960-তে 1 মে কিনা আলাদা করে রাজ্য তৈরি হলো। গুজরাটি পিপলদের জন্য হলো কিনা গুজরাট, আর মারাঠি পিপলদের জন্য কিনা মহারাষ্ট্র। তো ভারতবর্ষের এই ল্যাঙ্গুয়েজের রেসপেক্টে যদি বলা হয় ফার্স্ট স্টেটটার নাম কি ছিল, এক্ষেত্রে মনে রাখবে আন্ধ্রপ্রদেশ। আন্ধ্রপ্রদেশ হচ্ছে ভারতবর্ষের মধ্যে প্রথম লিঙ্গুইস্টিক স্টেট হিসেবে আমরা কাউন্ট করে থাকি, এটাও পরীক্ষায় দিয়ে থাকে। চলে আসো 8 নম্বর কি বলছে, রাইট টু ডাই উইথ ডিগনিটি। রাইট টু ডাই উইথ ডিগনিটি অর্থাৎ মর্যাদার সাথে মরার অধিকার। রাইট টু ডাই উইথ ডিগনিটি অর্থাৎ মর্যাদার সাথে মরার অধিকার। যখনই এই টার্মটা পাই তখন মেডিকেল গ্রাউন্ডে যদি দেখি আমরা এটাকে কি বলা হয় না ইউথানেশিয়া, মানে যেটাকে বাংলায় বলি আমরা কি না স্বেচ্ছা মৃত্যু। ওকে, কিন্তু এই ইউথানেশিয়া যদি বলো ডিরেক্টলি এটা কিন্তু ইন্ডিয়াতে ব্যান্ড। ইন্ডিয়াতে এটা কিন্তু ব্যান্ড, নিষিদ্ধ। তাহলে ইন্ডিয়াতে কি আছে? ইনডিরেক্ট। তাহলে এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো প্যাসিভ ইউথানেশিয়া। প্যাসিভ ইউথানেশিয়া। যদিও ভারতীয় আইন অনুযায়ী এই প্যাসিভ ইউথানেশিয়া যে কেউ চাইলেই কিন্তু পায় না। ওকে, মেডিকেল বোর্ড বসাতে হয়, মেডিকেল বোর্ডের সার্টিফিকেট লাগে, কোর্টের হস্তক্ষেপ লাগে, কোর্ট মেডিকেল বোর্ড সেট করবে, মেডিকেল বোর্ডের রিপোর্ট পর্যালোচনা করবে, করার পর
তোমাকে ডিসিশন দেবে যে হ্যাঁ এই পার্টিকুলার বা XYZ এই পার্টিকুলার ব্যক্তিকে এই প্যাসিভ ইউথেনেশিয়া করা যেতে পারে কিনা। হলো, ভারতবর্ষে এই প্যাসিভ ইউথেনেশিয়া বা ইউথেনেশিয়া এটা আসে অরুণা শানবাগ। ওকে, অরুণা শানবাগ যে কেস, সেই কেসের পরিপ্রেক্ষিতে প্রথম ভারতবর্ষে এই টার্মটা ব্যবহার করা হয়। তাই বলতে পারো এই রাইট টু ডিগনিটি যেটা কিনা যে রাজ্য সরকার বলতে পারো ইমপ্লিমেন্ট করতে চলেছে, রাজ্যটার নাম কি, নাম এখানে হবে কর্ণাটকা। খেয়াল রাখবে এটা। ওকে, কর্ণাটকা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যে কেউ চাইলেই যাকে খুশি কিন্তু ভারতবর্ষে প্যাসিভ ইউথেনেশিয়া বা ওই স্বেচ্ছা মৃত্যু কিন্তু দিতে পারে না। ওকে, তার পিছনে একটা আইনি বলতে পারো জটিলতা বা একটা আইনি পদক্ষেপ আছে, সেগুলোকে মেনটেন করার পরেই কিন্তু কেউ এই প্যাসিভ ইউথেনেশিয়া বা বলতে পারো রাইট টু ডাই উইথ ডিগনিটি এটা পেতে পারে। চলে আসুন নেক্সট কোশ্চেন নাম্বার 9। হুইচ কান্ট্রি যারা কিনা ইন্ট্রোডিউস করলো ব্লু ভিসা ফর 10 ইয়ার রেসিডেন্সি পারমিট ফোকাস অন এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটি। তাহলে 10 বছরের রেসিডেন্সিয়াল পারমিট সহ ব্লু ভিসা ইন্ট্রোডিউস করলো যে দেশটার নাম কি, দেশটার নাম হচ্ছে UAE। ওকে, UAE। তাহলে এখানে যে সমস্ত দেশগুলো আছে তার মধ্যে UAE যদি বলি তাহলে এটার ক্যাপিটালটা কি না আবু ধাবি। ওকে, লার্জেস্ট সিটি কোনটা, লার্জেস্ট সিটি যদি বলি সেক্ষেত্রে হচ্ছে দুবাই। হলো, আর এই ই মানে হচ্ছে কি না এমিরেট। তাহলে এমিরেটস যদি বলি কতগুলো আছে এখানে, টোটাল 7টা এমিরেটস নিয়ে গঠিত হচ্ছে কি না UAE। হলো, আর কারেন্সি যদি বলি কি আছে, কারেন্সি মানে হচ্ছে কি না UAE মানে হচ্ছে দিরহাম। ওকে, UAE মানে হচ্ছে কি না কারেন্সি কি না দিরহাম। হয়েছে, চলো নেক্সট। তাহলে সেই UAE-তেই বলতে পারো 10 বছরের রেসিডেন্সি পারমিট সহ ব্লু ভিসা ইন্ট্রোডিউস করা হলো। চলে আসো কোশ্চেন নাম্বার 10। বলছে এবছর বাজেটে ইন্ডিয়ান রেলের জন্য, এবছর বাজেট অর্থাৎ 2025-26 বাজেটে ইন্ডিয়ান রেলের জন্য টোটাল কত টাকা অ্যালোকেট করা হয়েছে। তাহলে ইন্ডিয়ান রেল এখন কিন্তু নিউজে, শুধুমাত্র যে বাজেটের জন্য এরম ব্যাপার নয়, ইন্ডিয়ান রেল যুক্ত হচ্ছে কার সাথে, সিকিমের সাথে, তার জন্য নিউজে। ইন্ডিয়ান রেলের মধ্যে নতুন একটা ডিভিশন লঞ্চ হয়েছে, তাই তো, আগে ছিল 68টা, একটা বেড়ে এখন হচ্ছে 69টা। আর এই ডিভিশনটা কোনটা যোগ হয়েছে না কাশ্মীর, রাইট। আচ্ছা, ইন্ডিয়ান রেলের রেসপেক্টে এখন যদি বলি কি না বর্তমানে চেয়ারম্যান যিনি আছেন তার নাম কি, তখন মনে রাখতে হবে বর্তমান চেয়ারম্যান মানে আগে যেমন ছিল আমাদের ধরো অনিল কুমার লাহোটি, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে যদি বলা হয় বর্তমান চেয়ারম্যান কে আছে ইন্ডিয়ান রেলের রেসপেক্টে, তখন আমরা নামটা কি বলবো, সতীশ কুমার, তাই না। তাহলে চেয়ারম্যান এখন কে আছে না সতীশ কুমার, এটাও রিসেন্ট চেঞ্জ হয়েছে, সতীশ কুমার যে কিনা চেয়ারম্যান, রাইট। এবার মনে রাখতে হবে কি না, এবার ইন্ডিয়ান রেলে এবারের বাজেটে কত টাকা বরাদ্দ করা হয়েছে না 2.65 লাখ, 2.65 লাখ কোটি টাকা বলতে পারো বরাদ্দ করা হয়েছে এবারের বাজেটে। কিসের জন্য না ইন্ডিয়ান রেলের জন্য, যাতে আরো বেশি করে মডিফাই করা যায়। কোশ্চেন নাম্বার 11 কি বলছে দেখো, বলছে একটা মাইগ্রেন্ট ডিটেনশন সেন্টার, মানে অভিবাসীদের যেখানে আটকে রাখা হয় সেই জায়গাটাকে বলা হয় মাইগ্রেন্ট ডিটেনশন সেন্টার। এটা জায়গাটার নাম কি বলছে না গুয়ান্তানামো বে। এটা কোথায় আছে, এটা রয়েছে আমার কিউবাতে। প্রশ্ন, কোন দেশ যারা কিনা বলতে পারো এই মাইগ্রেন্ট ডিটেনশন সেন্টারটা তৈরি করেছে গুয়ান্তানামো বেতে, তখন আনসার কি হবে, আনসার হবে আমেরিকা, USA। তাহলে এই যে মাইগ্রেন্ট বলছে এটা এক হতে পারে যে USA-তে যারা ধরো উইদাউট ভিসা যারা ঢুকছে তাদেরকে ধরে সেই জায়গাটায় রাখা এবং পরবর্তীকালে সেখান থেকে নিজের দেশে বলতে পারো ডিপোর্ট করা। তো এটা করা হয় কোথায় রাখা হয় তাদেরকে, তখন মনে রাখবে এটা কিউবাতে রাখা হয়। কিউবার গুয়ান্তানামো বেতে একটা মাইগ্রেশন ডিটেনশন সেন্টার করেছে, একটা ছোট্ট একটা আইল্যান্ড
বলতে পারো সমুদ্রের মাঝখানে, যেখানে কিনা এই সমস্ত লোকেদেরকে রাখা হয় যারা অন্য দেশ থেকে অসৎ উপায়ে ইউএসএতে ঢোকার চেষ্টা করে, উইদাউট ভিসা উইদাউট পাসপোর্ট ঢোকার চেষ্টা করে তাদেরকে। ওকে, তাহলে নামটা মনে রাখবে কোন দেশ করেছে, দেশটার নাম হচ্ছে ইউএসএ। চলে আসুন নেক্সট, থমাস কাপ। প্রথমত এটা কোন খেলার সঙ্গে যুক্ত, এটা হচ্ছে ব্যাডমিন্টন খেলার সঙ্গে যুক্ত, পরীক্ষায় প্রশ্ন আসে ব্যাডমিন্টন খেলার সঙ্গে যুক্ত। এখানে প্রশ্ন করেছে এটা কি মানে 3 বছর অন্তর হয়, না 2 বছর অন্তর হয়, না প্রতি বছর হয়, না 6 মাস অন্তর হয়। তাহলে এটা প্রতি 2 বছর অন্তর একটা ইভেন্ট, তাই না? এই থমাস কাপের মতোই আরেকটা পপুলার কি, সেটা হচ্ছে উবের কাপ। উবের কাপ, তাহলে থমাস কাপ আর উবের কাপ দুটোই কোন খেলার সঙ্গে যুক্ত, দুটোই হচ্ছে ব্যাডমিন্টন খেলার সঙ্গে যুক্ত। আর যদি বলা হয় এই দুটোই যদি বলা হয় 2024-এ চ্যাম্পিয়ন হয়েছে কে, দুটো ক্ষেত্রেই মনে রাখবে, দুটো ক্ষেত্রেই কিনা চায়না যে কিনা চ্যাম্পিয়ন হয়েছে, মানে থমাস কাপও জিতেছে আবার উবের কাপও জিতেছে, কে না, চায়না। চলে আসুন নেক্সট, পেনাল্টি কর্নার। এটা কোন খেলার সঙ্গে যুক্ত এই টার্মটা? যদি সিঙ্গেল বলতাম পেনাল্টি বা যদি সিঙ্গেল বলতাম কর্নার, তখন এটার আনসার হয়ে যেত কি না, ফুটবল। ফুটবল। কিন্তু যখনই এটা একসাথে বলা হচ্ছে পেনাল্টি কর্নার, তখন মনে রাখবে এই টার্মটা কি হয়ে যাবে, কোন খেলার সঙ্গে যুক্ত না, হকি খেলার সঙ্গে এই টার্মটা যুক্ত। তাহলে পেনাল্টি কর্নার টার্মটা কোন খেলার সঙ্গে যুক্ত, সেক্ষেত্রে মনে রাখবে হকি খেলার সঙ্গে এটা যুক্ত। চলে আসুন নেক্সট, একটা ফোক ড্যান্সের কথা তোমাকে জিজ্ঞেস করেছে, ফোক ড্যান্সটার নাম কি, নাম হচ্ছে ডালখাই। ডালখাই যেটা একটা ফোক ড্যান্স, এটা ভারতবর্ষের কোন রাজ্যের লোকনৃত্য বা কোন রাজ্যে দেখতে পাই? এমনিতেই ভারতবর্ষে প্রচুর ক্লাসিক্যাল ড্যান্স, ফোক ড্যান্সে সমৃদ্ধশালী একটা দেশ আমরা জানি, তাই না? প্রত্যেকটা স্টেটের কিছু কিছু ইন্ডিভিজুয়াল ফোক ড্যান্স আছে যেগুলো দিয়ে আমার পরীক্ষার প্রশ্ন দেয়। তো সেই রকমই একটা প্রশ্ন, ডালখাই যখনই বলবে তোমাকে, তোমার আনসারটা কি হয়ে যাবে, আনসার হয়ে যাবে ওড়িশা। তাহলে ওড়িশার একদিকে যদি আমি দেখি কি না ক্লাসিক্যাল ড্যান্স বললে কি আছে না, ওড়িশি। আবার এই নাচটাকেই ওড়িশাতে কি বলা হয় না, টেম্পল ড্যান্স আমরা জানি, টেম্পল ড্যান্স বলে আমরা জানি এটা, তাই তো? আবার আরেক দিকে ওড়িশার দেখো ফোক ড্যান্সটার নাম কি, ফোক ড্যান্সটার নাম হচ্ছে দালখাই। চলে আসুন নেক্সট, নাগ পঞ্চমী একটা উৎসব ভারতবর্ষের বুকে, একটা হিন্দুদের বলতে পারো একটা উৎসব। এটা পার্টিকুলারলি কোন মাসে, হিন্দু ক্যালেন্ডারের কোন মাসে বলতে পারো এটা উদযাপন করা হয়? সেক্ষেত্রে মনে রাখবো এটা শ্রাবণ মাসে এটা উদযাপন করা হয়। কোন ফেস্টিভ্যালটা না, নাগ পঞ্চমী, যেটা একটা হিন্দুদের একটা ফেস্টিভ্যাল। তো ঠিক এই রকমই বলতে পারো কি না আরেকটা ফেস্টিভ্যালের নাম মনে রাখবে, গুগ্গা নবমী। গুগ্গা নবমী এটাও বলতে পারো একটা বলতে পারো সাপ ওরিয়েন্টেড একটা ফেস্টিভ্যাল। ওকে, তো এটা পার্টিকুলারলি কোথায় হয়, সেক্ষেত্রে মনে রাখবে এটাও হয় কিন্তু হরিয়ানাতে। গুগ্গা নবমী বললে তখন মনে রাখবে এই ফেস্টিভ্যালটা হয় কোথায়, হরিয়ানাতে, সেম অ্যাজ নাগ পঞ্চমী। কোশ্চেন নাম্বার 16 দেখো কি বলেছে, হুইচ স্টেট গভর্নমেন্ট, কোন রাজ্য সরকার যারা কিনা তৈরি করলো একটা 5 সদস্যের কমিটি, কিসের জন্য, টু ড্রাফট ইউনিফর্ম সিভিল কোড ফর দ্য স্টেট। তাহলে ইউনিফর্ম সিভিল কোড এটা রাজ্যের জন্য তৈরি করার জন্য সম্প্রতি যে রাজ্য কি করেছে, একটা 5 সদস্যের কমিটি তৈরি করেছে। তোমাকে জিজ্ঞেস করেছে কমিটিটার নাম কি, তাই তো নাকি না, কমিটিটা কোন রাজ্য তৈরি করেছে, কমিটিটা কোন রাজ্য তৈরি করেছে? 5 সদস্যের কমিটি ইউনিফর্ম সিভিল কোডের জন্য তৈরি করেছে যে রাজ্যটার নাম হচ্ছে কি না, গুজরাট। আর এই কমিটিকে, গুজরাট যে কমিটিটা তৈরি করেছে সেই কমিটিকে হেড করছেন যিনি, তার নাম কি, নাম কি এটাও পরীক্ষা দিতে পারে, সেক্ষেত্রে মনে রাখবে নামটা হচ্ছে রঞ্জনা প্রকাশ দেশাই। কি নাম বললাম না, রঞ্জনা প্রকাশ দেশাই, যে কিনা কমিটিটাকে হেড করছে। আর ইউনিফর্ম সিভিল কোড ভারতবর্ষের বুকে যদি বলো প্রথম ফার্স্ট স্টেট যেটা চালু করলো ইউনিফর্ম সিভিল কোড, সেক্ষেত্রে মনে রাখবে উত্তরাখণ্ড। ওকে, উত্তরাখণ্ড যে কিনা বলতে পারো অফিসিয়ালি এটা চালু করলো। তাহলে
অফিসিয়ালি কেন বললাম না, এই ইউনিফর্ম সিভিল কোড আগে একটা নাম ছিল পর্তুগিজ সিভিল কোড। এটা ভারতবর্ষে চালু করেছিল পর্তুগিজরা, কোথায় না গোয়াতে। যেহেতু বিদেশিদের দ্বারা বলতে পারো চালু করা, তাই এটা কাউন্ট হচ্ছে না বা হবে না ভারতবর্ষের রেসপেক্টে। অফিসিয়ালি কাউন্ট হবে কোনটা না উত্তরাখণ্ড, যেখানে কিনা প্রথম ইউনিফর্ম সিভিল কোড চালু হয়েছিল। চলে আসুন নেক্সট 17 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশন ভারতবর্ষের রেসপেক্টে এটাকে রেগুলেট করে কারা? ভারতবর্ষে মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশনকে রেগুলেট করে কারা না আরবিআই। তাহলে আরবিআই মানেই হচ্ছে কি না অ্যাক্ট বললে 1934 আর এস্টাবলিশড বললে কি বলবো না 1935 35-এ। নাবার্ড প্রতিষ্ঠা হচ্ছে 1982-তে। পরীক্ষার প্রশ্ন কি না বি শিভারামন কমিটি, যে কমিটির উদ্যোগে বলতে পারো নাবার্ড প্রতিষ্ঠা হয় হলো। এসবিআই যদি আমরা দেখি কি না 1955-এ প্রতিষ্ঠা হচ্ছে এসবিআই। এর আগে যদি বলি কি না 1921-এ এসবিআই এর আগে যে নামটা ছিল কি ছিল না ইম্পেরিয়াল ব্যাংক। আর এই ইম্পেরিয়াল ব্যাংক থেকে যদি বলো এসবিআই ফরমেশনটা কত সাল, তখন আনসার হচ্ছে 1955 হলো। আর সেবির ক্ষেত্রে একটা মনে রাখবো 1992, সেবির ক্ষেত্রে মনে রাখবো সেবি প্রতিষ্ঠা হয়েছে কবে, এস্টাবলিশ যদি বলি তাহলে সেটা হচ্ছে 1988। এখন সেবি নিউজে কেন না এনার এক্স চেয়ারম্যান আর প্রেজেন্ট চেয়ারম্যান। তাহলে এক্স চেয়ারম্যানটা কে ছিল আমরা জানি কিনা মাধবী পুরী বাক, তাই না? তিনি সম্প্রতি সরে যাচ্ছেন, তার টেনিওরটা কমপ্লিট হয়ে যাচ্ছে আমরা জানি, তাই তো? তার টেনিওরটা কমপ্লিট হয়ে যাচ্ছে আমরা জানি। তাহলে এক্স চেয়ারম্যানের নামটা মনে রাখবো কি না মাধবী পুরী বাক। ওকে, ইনি আগে ছিলেন। আর প্রেজেন্ট যিনি রয়েছেন বা নতুন যিনি হয়েছেন, প্রেজেন্ট বা তুমি এটাকে নিউ বলতে পারো, যিনি হয়েছেন তার নাম কি, নাম হচ্ছে তুহিন কান্ত পান্ডে, তাই তো নাকি? তুহিন কান্ত পান্ডে ইনি কিনা নতুন দায়িত্ব নিয়েছেন। আগামী 3 বছরের জন্য ইনি সেবির প্রধান হিসেবে থাকবেন। চলে আসুন নেক্সট কি বলছে, হু ইজ দ্য ফার্স্ট ওডিসি ড্যান্সার ফ্রম ওড়িশা যে কিনা পদ্মবিভূষণ পুরস্কার পেয়েছিল? তাহলে মনে রাখবো 2000 সালে 2000-এ একজন ওডিসি ড্যান্সার যিনি কিনা প্রথম ওডিসি ড্যান্সার হিসেবে পদ্মবিভূষণ পুরস্কারটা পান, তার নাম কি, নাম হচ্ছে পণ্ডিত কেলুচরণ মহাপাত্র। এখানে কিন্তু 4 জনই কিন্তু ওডিসি ড্যান্সার, মনে রাখতে হবে 4 জনই কিন্তু ওডিসি ড্যান্সার। এই 4 জনের মধ্যে পণ্ডিত কেলুচরণ মহাপাত্রকে 2000 সালে কি পুরস্কারে সম্মানিত করা হয় না পদ্মবিভূষণ সম্মানে সম্মানিত করা হয়, যেটা ভারতবর্ষের সেকেন্ড হাইয়েস্ট অ্যাওয়ার্ড বলে আমরা জানি। কোশ্চেন নাম্বার 19 দেখো কি বলেছে, বলছে শ্রুতি বন্দ্যোপাধ্যায় ইনি হচ্ছেন একজন বিখ্যাত ড্যান্সার যিনি কিনা সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পেয়েছিলেন 2020-তে। তাহলে তোমাকে জিজ্ঞেস করেছে যে শ্রুতি বন্দ্যোপাধ্যায় পার্টিকুলারলি কোন ক্লাসিক্যাল ড্যান্সের সঙ্গে যুক্ত না মণিপুরি। এই ড্যান্সটা কোথাকার ড্যান্স না মণিপুর। ওকে, এই ড্যান্সটার দুটো আলাদা নাম আছে, একটা হচ্ছে মণিপুরি রাসলীলা, আরেকটা নাম মনে রাখতে হবে কি না মণিপুরি রাসলীলা ছাড়া আরেকটা মনে রাখতে হবে কি না জাগোই। ওকে, মণিপুরি রাসলীলা আর একটা হচ্ছে জাগোই, এই দুটো কিনা নাম হচ্ছে কার না এই মণিপুরি ক্লাসিক্যাল ড্যান্সের। তো এই যে মণিপুর, এই মণিপুরটাকে আমরা আরেকভাবে মনে রাখতে পারি কি না, এই মণিপুর হচ্ছে প্রথম ফার্স্ট ইন দ্য ওয়ার্ল্ড ইন্ট্রোডিউস পোলো স্পোর্টস টু দ্য ইউরোপিয়ান। তাহলে ইউরোপিয়ানদের কাছে বলতে পারো প্রথম পোলো স্পোর্টসটা যিনি ইন্ট্রোডিউস করে, যে স্টেট ইন্ট্রোডিউস করে, তার নাম হচ্ছে মণিপুর। চলে আসো 20 নম্বর প্রশ্ন কি বলেছে না আসাদ আলী খান ইনি পার্টিকুলারলি মাস্টারি করেছেন
যে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের উপরে, সেই মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের নাম কি? মানে এক কথায় বলতে গেলে আসাদ আলী খান পার্টিকুলারলি যে ইনস্ট্রুমেন্টের সঙ্গে যুক্ত, সেই ইনস্ট্রুমেন্টের নাম কি? কি কি আছে? তবলা, ভায়োলিন, রুদ্রবীণা, সুরবাহার। এক্ষেত্রে আনসার কি নেব? আনসার নেব রুদ্রবীণা। দেখো বীণা তিন ধরনের হয়, একটা হচ্ছে সরস্বতী বীণা, সরস্বতী বীণা বা যাকে শুধু বীণাও বলা হয়, একটা হচ্ছে কি না মোহন বীণা, মোহন বীণা, আর একটা হচ্ছে কি না রুদ্র বীণা, রুদ্র বীণা। এই তিন ধরনের ইনস্ট্রুমেন্ট আমরা দেখতে পাই বীণার মধ্যে। তো ইনি পার্টিকুলারলি অর্থাৎ আসাদ আলী খান পার্টিকুলারলি রুদ্র বীণার সাথে অ্যাসোসিয়েটেড। চলে আসুন নেক্সট। সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে সম্প্রতি অ্যাপ্রুভ দেওয়া হলো কিসের? না সেকেন্ড এয়ারপোর্ট। কাদের? না তেলেঙ্গানা। তাহলে তেলেঙ্গানা রাজ্যে দ্বিতীয় এয়ারপোর্টের কি না অ্যাপ্রুভাল পেয়ে গেল। কোথায় হচ্ছে? জায়গাটার নাম হচ্ছে কি না মামনুর, যেটা কি না 150 কিলোমিটার। কোথা থেকে? না হায়দ্রাবাদ, হায়দ্রাবাদ। এবার এই হায়দ্রাবাদটা কি? হায়দ্রাবাদটা হচ্ছে কিনা আমাদের ক্যাপিটাল। ক্যাপিটাল কার ক্যাপিটাল? না তেলেঙ্গানা, তেলেঙ্গানার ক্যাপিটাল এটা। যে তেলেঙ্গানা যদি বলো ফর্ম করেছিল, যদি আমরা বলি ফর্ম করেছিল কবে? না 2014 সালে এটা ফর্ম করেছিল। ফ্রম কোন রাজ্য থেকে এটা ক্রিয়েট হয়েছিল? না আন্ধ্রপ্রদেশ থেকে বলতে পারো এটা ক্রিয়েট হয়েছিল। আর তেলেঙ্গানা তৈরি হয়েছিল যে কমিটির সুপারিশে। তাহলে কমিটি বললে দুটো কমিটির নাম মনে রাখবে, একটা হচ্ছে জাস্টিস BN শ্রীকৃষ্ণা, জাস্টিস BN শ্রীকৃষ্ণা কমিটি, আর একটা হচ্ছে কি না প্রণব মুখার্জি, প্রণব মুখার্জি কমিটি। ওকে, জাস্টিস BN শ্রীকৃষ্ণা কমিটি আর হচ্ছে প্রণব মুখার্জি কমিটি। তেলেঙ্গানা সৃষ্টি কোন রাজ্য থেকে? মনে রাখতে হবে অন্ধ্রপ্রদেশ থেকে এটা ক্রিয়েট হয়। কত সালে ক্রিয়েট হয়? 2014-তে ক্রিয়েট হয়। আর যে কমিটির সুপারিশে হয়, অপশন যেমন থাকবে তেমন আনসার করবে। জাস্টিস BN শ্রীকৃষ্ণা কমিটিও বলতে পারো, আবার সঙ্গে প্রণব মুখার্জি কমিটিও বলতে পারো। যেমন অপশন তেমন আনসার। চলে আসো কোশ্চেন নাম্বার 22। কি বলেছে? না ফার্স্ট প্যারালিম্পিক গেমস, ফার্স্ট প্যারালিম্পিক গেমসটা এটা কত সালে হয়? অপশন বলেছে 1961, 1960, 1964 আর 1962। তাহলে সেক্ষেত্রে আনসার 1960। কোথায় হয়? রোম। রোম মানে জায়গাটা কোথায়? না ইটালি। রোম শহরটাকে দিয়ে মনে রাখতে হয় কি না এখানে হেডকোয়ার্টার রয়েছে। কার? না ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশনের হেডকোয়ার্টার। রোম শহরটা যে নদীটার তীরে, নদীটার নাম হচ্ছে টিবার বা টাইবার। মনে রাখতে হবে রোম শহরটার একটা ডাক নাম আছে, নিকনেম। নিকনেমটা কি? না ইটারনাল সিটি। ইটারনাল সিটি কাকে বলা হয়? রোমকে বলা হয়। হলো, তো সেই রোমেই বলতে পারো 1960-তে প্রথম কি না প্যারালিম্পিক গেমসের আয়োজন করা হয়। চলে আসুন নেক্সট। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য এক্সারসাইজ? একটা মহড়ার নাম তোমাকে জানতে চেয়েছে। কন্ডাক্ট করেছে ইন্ডিয়ান এয়ারফোর্স। কোথায় কন্ডাক্ট করেছে? ফেব্রুয়ারি 2025-এ কন্ডাক্ট করেছে, যাতে কি না ট্রাই সার্ভিস এনার্জিকে আরো বাড়ানো যায়। তাহলে ভারতবর্ষের যে ট্রাই সার্ভিস, ট্রাই সার্ভিস বলতে গেলে, ট্রাই সার্ভিস বলতে গেলে আর্মি, নেভি এবং এয়ারফোর্স। ভারতবর্ষের তিনটে সশস্ত্র বাহিনী বললে আমরা এটাকেই বলি, এটাকেই বলা হয় ট্রাই সার্ভিস। তো এই তিনটে সার্ভিস যেটা আছে মানে ট্রাই সার্ভিসের যারা যাতে কিনা আরো মজবুত হয়, সম্পর্ক যাতে আরো ভালো হয় এবং যে কোনো সিচুয়েশনের জন্য যাতে রেডি থাকতে পারে, তার জন্য কি বলেছে ইন্ডিয়ান এয়ারফোর্সের তরফ থেকে একটা মহড়া কন্ডাক্ট করা হয়েছে। নাম কি? নাম হচ্ছে ডেজার্ট হান্ট। ওকে ওকে, তো এই হান্ট দিয়ে মনে পড়লো আরেকটা কথা, যেটা হচ্ছে যদি তোমাকে বলতাম আচ্ছা বলো তো অপারেশন ডেভিল হান্ট এটা কোন রাজ্য 2025-এ এটা লঞ্চ করেছে, তখন মনে রাখবে এটা লঞ্চ করেছে বাংলাদেশ। বাংলাদেশে যারা বিক্ষোভ সৃষ্টি করছে সেই সমস্ত লোকেদেরকে ধরার জন্য বাংলাদেশ গভর্নমেন্টের তরফ থেকে কি না এই অপারেশনটা লঞ্চ করা হয়েছে, যার নাম হচ্ছে অপারেশন ডেভিল হান্ট। কোশ্চেন নাম্বার 24 কি বলেছে দেখো, হোয়াট ইজ দ্য নেম অফ ইন্ডিয়াস লাস্ট ইম্পোর্টেড ওয়ারশিপ?
সেট ফর কমিশনিং ইন জুন 2025। তাহলে বলছে এই চারটের মধ্যে ভারত যে কিনা লাস্ট একটা ইম্পোর্ট করলো, মানে কিনলো একটা যুদ্ধ জাহাজ, লাস্ট কিনলো একটা যুদ্ধ জাহাজ যেটা কিনা চালু হবে 2025-এ, তোমাকে তার নামটা জিজ্ঞেস করেছে, বিক্রমাদিত্য, তমাল, শক্তি না আইএনএস কলকাতা। তাহলে নামটা মনে রাখতে হবে, যুদ্ধ জাহাজটার নাম কি? যুদ্ধ জাহাজটার নাম হচ্ছে তমাল। এটাই মনে রাখবে ভারত যে কিনা লাস্ট আমদানি করলো। এরপর তাহলে কি হবে? এরপর ভারত নিজে ম্যানুফ্যাকচার করবে। ওকে, নিজে ম্যানুফ্যাকচার করবে, তাই এটাকেই বলা হচ্ছে লাস্ট ইম্পোর্টেড শিপ, যার নাম হচ্ছে কিনা তমাল। চলে আসুন নেক্সট, পরেরটা কি বলেছে দেখো, জিরো ডিসক্রিমিনেশন ডে। এটা আমরা প্রতি বছর অ্যানুয়ালি উদযাপন করে থাকি কত তারিখে? তো ভাই 15ই মার্চ তো হবে না কোনো মতে, তার কারণ হচ্ছে এটা কনজিউমার রাইট ডে, তাহলে এটা হবে না। 28শে ফেব্রুয়ারি এটা হচ্ছে ন্যাশনাল সায়েন্স ডে, ন্যাশনাল সায়েন্স ডে, তাহলে এটাও হবে না। তাহলে পড়ে থাকলো কি না 1 মার্চ, এটাই তোমার আনসার। 5 এপ্রিল কোনো মতে এখানে আনসার হবে না জিরো ডিসক্রিমিনেশন ডে এর ক্ষেত্রে। ওকে, তাহলে এই ছিল আমাদের টোটাল 25টা প্রশ্ন। কেমন লাগলো টোটাল ভিডিওটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। কিছু কি হেল্প করতে পারলাম, বা কিছুতেই রিকল করতে পারলাম, বা বলতে পারো কিছু নতুন ইনফরমেশন শেয়ার করতে পারলাম কিনা, সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। যারা যারা কমেন্ট দেবে তারাই একমাত্র আমি বুঝতে পারবো যে তারাই ভিডিওটা পুরোটা দেখছো। তারা যা প্রশ্ন করবে আমি অবশ্যই সেগুলোকে আনসার দেব, এবং আরও নতুন নতুন ভিডিও আসতে চলেছে। সঙ্গে থাকো WBPSC ওয়ালা অফিসিয়াল ইউটিউব চ্যানেলের সঙ্গে। থ্যাংক ইউ।